হ্যালো এভরিওয়ান, আমরা এখন দেখব কারশফের সূত্র। যারা আমরা ইলেকট্রিক্যালি পড়ি, আসলে ইলেকট্রিক্যাল না, যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, যে কোনো ব্রাঞ্চে পড়ি ইঞ্জিনিয়ারিং এর, দেখা যায় এটা একদম অবিচ্ছেদ্য পার্ট। আমাদের যে সার্কিট অ্যানালাইসিসের ভিত্তি, একদম মেইন বেসিক্স হচ্ছে আমাদের কারশফের সূত্র। সো আমরা এটা খুবই ভালো করে পড়বো। হ্যাঁ, যারা ভবিষ্যতে আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে যাই তাদের জন্য একদম ফরজ কাজ, ঠিক আছে? এটা একদম খুবই ভালো করে পড়বো। আমাদের কিন্তু এই পার্টটা হয়তো বোর্ডে এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের ফিউচার লাইফ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা সেই তাগিদে এটা পড়বো। ওকে, আমি নিয়ে অনেক বেশি এক্সট্রা পড়াবো, যেটা আমাদের বইও থাকবে না। ওকে, সো শুরু করি আমরা। আচ্ছা, কারশফের সূত্র, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কেসিএল, একটা হচ্ছে কেভিএল। কেসিএল এবং কেভিএল। এখানে কেসিএল হচ্ছে কারশফস কারেন্ট ল, কেভিএল হচ্ছে কারশফস ভোল্টেজ ল। কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল। এই কেসিএল কে আমরা বাংলায় বলতে পারি যে জাংশন উপপাদ্য। কি বলতে পারি? জাংশন উপপাদ্য। আর আমরা কেভিএল কে বলতে পারি বাংলাতে যে লুপ উপপাদ্য। কি বলতে পারি এটাকে? লুপ উপপাদ্য। নামগুলো এমন কেন আমরা একটু পরেই বুঝতে পারবো, ঠিক আছে? সো আমরা শুরু করি আমাদের কেসিএল দিয়ে। ওকে, এইটা মোটামুটি বেশি সহজ, এটা আমরা সবাই বুঝতে পারি। ঝামেলা হয় কেভিএল এ, ঠিক আছে? আমরা দুইটা ভালো করে পড়বো। আচ্ছা, সো প্রথমে লিখে নাও কেসিএল। কেসিএল লিখে কোলন দাও, নিচে একটা আন্ডারলাইন করো। করা হয়েছে? লিখেন, একটি বৈদ্যুতিক বর্তনীর কোন সংযোগ বিন্দু বা জাংশনে, একটি বৈদ্যুতিক বর্তনীর কোন সংযোগ বিন্দু বা জাংশনে মিলিত তড়িৎ প্রবাহ সমূহের, জাংশনে মিলিত তড়িৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক সমষ্টি শূন্য। মিলিত তড়িৎ প্রবাহ সমূহের সামেশন কত হবে? শূন্য হবে। ওকে, ব্যাপারটা কিরকম আমরা বুঝি। হ্যাঁ, আমরা কেভিএল থেকে পড়ে আসতেছি, আমরা কেসিএল নিয়ে কথা বলি। সো মনে করলা একটা কি বলছিল জানি, একটি বৈদ্যুতিক বর্তনীর সংযোগ বিন্দু বা জাংশনে। সো মনে করলা এই একটা বর্তনীর একটা পার্ট, জাস্ট হ্যাঁ, বর্তনীর একটা ক্ষুদ্র পার্টকে দেখাচ্ছি, ধরো এই একটা পার্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমাদের সংযোগ বিন্দু বা জাংশন। একটু বলে রাখি, জাংশন মানে কি? যেখানে দুইয়ের অধিক লাইন মিলছে। দুইটা মিললে আমরা বলতে পারি কি? সংযোগ বিন্দু। তিনটা মিলুক, চারটা মিলুক বা এর বেশি হলে কি বলা হয়? জাংশন। ওকে, সো ধরলা এই পয়েন্টে অনেকগুলো লাইন এসে মিলছে, তাহলে বলা হচ্ছে কি কোন একটা বৈদ্যুতিক বর্তনীর সংযোগ বিন্দু বা জাংশনে যে সকল কারেন্ট আসে এদের বীজগাণিতিক সমষ্টি শূন্য। ধরলাম যে এখানে I1 কারেন্ট প্রবেশ করে, I2 প্রবেশ করে, I3 বের হয়, I4 প্রবেশ করে, I5 বের হয়ে যায়। তাহলে অ্যাকর্ডিং টু কারশফস কারেন্ট ল, খেয়াল করো একটু, তোমার I1 আসে, I2 আসতেছে। আমরা করবো কি? যারা আসে এদেরকে প্লাস ধরবো, যারা যায় এদেরকে মাইনাস ধরবো, বা তুমি উল্টাও করতে পারো, ঠিক আছে? আমি আমাদের এখানে অবধি করি কি, যারা আসে এদেরকে আমরা প্লাস ধরি। ওকে, যারা আসে এদেরকে আমরা প্লাস ধরে নিই। ঠিকই, I1 আসতেছে, সো প্লাস I1, I2 আসতেছে, এটা কি হবে? প্লাস। I3 বের হচ্ছে, সেটা মাইনাস। I4 আসতেছে, প্লাস। I5 বের হচ্ছে, এটা মাইনাস। আমরা কি বললাম? মিলিত তড়িৎ প্রবাহ সমূহের সামেশন কত হবে? শূন্য। এটাই হচ্ছে আমাদের কি? কেসিএল। তাই দেখবা অনেক সময় বইয়ে কেমন লিখে যে সামেশন অফ আই, যে কারেন্টের যোগফল কত হবে? শূন্য। ওকে, আর এখান থেকে আমরা এক্সট্রা কি বলতে পারি দেখো তো? এখান থেকে আমরা এক্সট্রা বলতে পারি যেটা হচ্ছে I1 প্লাস I2 প্লাস I4, এটা হবে আসলে I3 প্লাস I5 এর সমান। এই যে এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম। এখান থেকে কি বলা যায়? বলা যায় যে এটা কি ছিল? আসা কারেন্ট। এটা কি ছিল? বের হয়ে যাওয়া কারেন্ট। না, তুমি বলতে পারো যে আসা কারেন্ট ইকুয়াল টু বের হয়ে যাওয়া কারেন্ট। তো এই ছিল আমাদের কেসিএল। এবং দেখবো আমাদের যেটা ইন্টারমিডিয়েট লেভেলের যে ম্যাথগুলো থাকবে এর 99% ম্যাথ এমন হবে যে ধরলা ব্যাপারটা এরকম,
দেখবা মোটামুটি এমন থাকবে যে ধরুন তোমার I1 কারেন্ট আসবে, আসলে I1 এখানে এসে কি দুইটা ব্রাঞ্চ পেলো, তার ভাগ হয়ে গেল। সো এখানে হলো I2 হলো এবং I3 হলো। সো খেয়াল করো তো এই পয়েন্টটা খেয়াল করো তুমি, এই পয়েন্ট আমাদের এই সংযোগ বিন্দুতে আসে I1, যেহেতু I1 আসে সে প্লাস, I3 বের হয়, I2 বের হয়, তাই এটা কি হবে মাইনাস, I2 মাইনাস হচ্ছে I3 মাইনাস হচ্ছে, এদের যোগফল কত হবে 0। দেখবা আমাদের ম্যাক্সিমাম অঙ্কে এটা হবে আমাদের প্রথম সমীকরণ, বুঝা গেছে? এটা হবে আমাদের প্রথম সমীকরণটা। সো এই হচ্ছে আমাদের কেসিএল। এখন আমরা করব কি, আমরা একটু এটার আপডেট যাব। এইটুকু শুধু ইন্টারমিডিয়েট লেভেলে পড়া, আমরা এবার একটু ভার্সিটি লেভেলে পড়া যাবো। এটা কিন্তু অ্যাডমিশনে পড়ানো হয় না খুব এক সময়, ঠিক আছে? আমরা এটা একটু আপডেট যাব। আমরা এখন দেখব শুধুমাত্র কেসিএল ইউজ করি আমরা কি পুরো বর্তনী সলভ করে ফেলতে পারি। শুধুমাত্র কেসিএল ইউজ করি আমরা পুরো বর্তনী সলভ করতে পারি। এটাকে বলা হয়ে থাকে নোড অ্যানালাইসিস। কি বললাম? নোড অ্যানালাইসিস, ঠিক আছে? সো আমি একটু এটা নিয়ে কথা বলি এবার। নোড অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস। আচ্ছা একটু খেয়াল করো তো, ধরলাম এই একটা পয়েন্ট, এখানে ধরলাম তিনটা ব্রাঞ্চ, কথা কথা। আমরা তো আগে জানতাম যে কি ছিল, এই যে আমাদের কার সাথে ফার্স্ট হলো কেসিএল কি বলে যে ইনপুট কারেন্ট ইকুয়াল টু বের হয়ে যায় কারেন্ট, তাই না? বা সামেশন অফ I0, বা ওইটাকে আমরা উল্টা বলতে পারতাম যে ইনপুট কারেন্ট যে কথা, আউটপুট কারেন্ট সেম কথা। এখন মনে করলাম যদি এরকম বলতাম যে সাপোজ এখান থেকে I1 বের হচ্ছে, সাপোজ I2 বের হচ্ছে, এবং সাপোজ I3 বের হচ্ছে। যদি একটা পয়েন্ট থেকে তিনটা কারেন্ট বের হয়, আমরা কি জানি বের হয়ে যাওয়া কারেন্ট ইকুয়াল টু আসা কারেন্ট, তাহলে বের হচ্ছে কারা কারা? বের হচ্ছে I1, বের হচ্ছে I2, বের হচ্ছে I3। বের হয়ে যাওয়া কারেন্ট ইকুয়াল টু আসা কারেন্ট। কোন কারেন্ট কি আসে? আসে না, তাহলে কত হবে? 0 হবে না। আমরা মোটামুটি এই যে এই কনসেপ্টটা ইউজ করব যে একটা পয়েন্ট, এটাকে বলা হয় নোড, এখান থেকে কি যতগুলো কারেন্ট বের হবে এদের যোগফল হবে 0। আর আমরা সবাই জানি ওহমের সূত্র কি বলছিল, ওহম বলেন যে কারেন্ট ইকুয়াল টু কত হবে? ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। আমরা এটা সবাই জানি। সো আমরা এদের কম্বিনেশন ইউজ করব, এই দুটার কম্বিনেশন হিসেবে আমরা নোড অ্যানালাইসিসটাকে ইউজ করব। সো আমরা দেখি এবার, হ্যাঁ, এবার এটাকে ইউজ করার ট্রাই করি। আমি একটা বর্তনী নেই, আমরা এখানে একটু ডিটেইলসে বুঝবো, ওকে? সো ধরলাম এই একটা কোষ, রেজিস্ট্যান্স, কোষ রেজিস্ট্যান্স, এটা উল্টা করে দিই, ধরলাম রেজিস্ট্যান্স আগে দিলাম, কোষটাকে পরে দিলাম, এই হলো, ঠিক আছে? এই একটা বর্তনী, ধরো 10 ভোল্ট, এটাও 10 ভোল্ট, বাট চেঞ্জ করে দিই, ধরো 20 ভোল্ট দিলাম, এটা 5 ওহম, 6 ওহম, 4 ওহম, 5 ওহম, ঠিক আছে? তোমাকে বলা হলো কি প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করো। কি বলা হলো? প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করো। হ্যাঁ, একটু বলে রাখি এই রোধগুলোর একক কি হবে? ওহম আকারে, আর ব্যাটারি ভোল্টেজ হবে ভোল্ট আকারে। ওকে, আমি লিখে দিই এগুলা। এখন তুমি যেটা করতে পারো, তুমি দেখো তুমি কিন্তু ওহমের সূত্র দিয়ে পারবা না করতে। ওহমের সূত্র দিয়ে তুমি করতে পারবা না, কারণ একাধিক কোষ আছে। যখনই একাধিক কোষ চলে আসে আমাদের একটু প্যাচ লাগতে পারে। আচ্ছা, এবার দেখো আমরা কিভাবে এটা ইউজ করি, নোড অ্যানালাইসিস ইউজ করি। এর নিয়ম হচ্ছে তুমি একটা পয়েন্টকে গ্রাউন্ড ধরো, একটা পয়েন্টকে গ্রাউন্ড ধরে নাও। সো মনে করো আমি এটাকে গ্রাউন্ড ধরলাম, আমি এটাকে ধরলাম গ্রাউন্ড ধরি, এটা নিয়ম, ঠিক আছে? গ্রাউন্ড ধরা মানে কি, এইটাকে তুমি রেফারেন্স ধরলাম যে এর ভোল্টেজ 0 ধরো মনে মনে। এখন দেখো তো এটা মানে কি? ব্যাটারি বলে যে এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ পার্থক্য, ভোল্টেজ ডিফারেন্স থাকবে 10। যদি এর ভোল্টেজ 0 হয়, আর আমরা সবাই জানি ভোল্টেজ ডিফারেন্স কত হবে? 10 হবে। আর উপরে গেলে কি, প্লাস দিকে গেলে ভোল্টেজ বাড়ে। সো এটা যদি 0 হয়, এই পয়েন্টটা এই পুরো তার জুড়ে ভোল্টেজ কত হবে? 10 হবে না, কারণ ভোল্টেজ ডিফারেন্স কত লাগবে? 10 লাগবে, বিকজ এখানে একটা 10 ভোল্টের কোষ ছিল। ব্যাপারটা এরকম, তুমি দেখো ধরলাম এটা কোষ লাগালাম, আমি একটা দেখাচ্ছি, হ্যাঁ, ধরলাম এই যে এই ব্যাটারি হচ্ছে 10 ভোল্টের, ধরলে এটা হচ্ছে 5 ভোল্টের, ধরো 7 ভোল্টের। যদি এমন হয় এই পয়েন্টটা হয় গ্রাউন্ড, যদি এই পয়েন্টটা হয় গ্রাউন্ড, তাহলে বড়টার দিকে ভোল্টেজ হবে কত জানো? যদি এই পয়েন্টটা গ্রাউন্ড হয়,
বড়র দিকে, বড়র কাছে ভোল্টেজ কি বাড়বে, এটা কত হবে 10 ভোল্ট হবে। সেম কথা মনে পড়লো এবার, সাপোজ এরকম গ্রাউন্ড, সাপোজ তুমি এটা গ্রাউন্ড ধরলা, এবার কি হবে কোনটার পাশে, এবার ছোটটার পাশে। নিয়ম হচ্ছে কি বড়র পাশে ভোল্টেজ হবে পজিটিভ আর ছোট পাশে ভোল্টেজ হবে নেগেটিভ। নেগেটিভ বলতে এটা কিরকম, মানে ভোল্টেজ ডিফারেন্স লাগবে আমার 5, ভোল্টেজ ডিফারেন্স 5 লাগবে এক্ষেত্রে। এক্ষেত্রে কি ছিল ভোল্টেজ ডিফারেন্স 10 ছিল, আর এবার ভোল্টেজ ডিফারেন্স হবে 5। যেহেতু এর ভোল্টেজ 0, কারণ গ্রাউন্ডের ভোল্টেজ আমরা 0 ধরে নিই, এর ভোল্টেজ 0, যখন কোষ ক্রস করব 5 বাড়তে পারে 5 কমতে পারে, কি হবে এক্ষেত্রে যেহেতু ছোটটার পাশে তাই কি কমবে, তাহলে কি -5। সেম কথা মনে করলে এটা গ্রাউন্ড, তাহলে কি আমরা ক্রস করলে ভোল্টেজ কি 7 বাড়তে পারে বা 7 কমতে পারে, যেহেতু আমি ছোটটার পাশে 7 কমবে। বা মনে করলে কথার কথা গ্রাউন্ড ধরলাম না, ধরলাম এর ভোল্টেজ কথার কথা 12 ভোল্ট ধরলাম, জাস্ট এর ভোল্টেজ 12 ভোল্ট, তাহলে কি নাম থেকে ভোল্টেজ কমবে না, তাহলে 12 থেকে 5 কমবে, 5 কমে কত হবে দেখো, সেই 7 কমবে, 7 কমে কত হবে 5 ভোল্ট। ঠিক আছে, সো এটা নরমাল ব্যাপার, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আর না বুঝলে আবার একটু রিভাইন্ড করে দেখো। সো এই পার্টটা একটু বুঝে নাও, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, ওকে। সো এবার খেয়াল করো, এটা 0 ছিল, এটা 10 ভোল্ট। সেম কথা, এটা 0, এটা কত হবে, উপরে গেলে কি বিভব পার্থক্য 20 ভোল্ট, উপরে গেলে পজিটিভ হবে, কারণ কি বড়টার সাথে এটা হচ্ছে 20, আর এক্ষেত্রে তো নাই, এটা গ্রাউন্ড ছিল, গ্রাউন্ড পড়ে কি হবে 0 ভোল্ট হবে। এখন তোমার কাজ হচ্ছে কি, এই যে একটা নোড না, এই একটা নোড, তুমি এই নোডের ভোল্টেজটাকে মনে মনে ভি ধরে নাও এবং চিন্তা করো যে এই নোড থেকে কারেন্ট বের হচ্ছে, এই যে ধরলা i1 বের হচ্ছে, ধরলা i2 বের হচ্ছে, আর ধরলা i3 বের হচ্ছে। আমরা সবাই জানি যে একটা পয়েন্ট থেকে তিনটা কারেন্ট বের হয়, আসা কারেন্ট ইকুয়াল টু বের হয়ে যাওয়া কারেন্ট। যেহেতু কোনো কারেন্ট আসতেছে না, সো কি i1 যোগ i2 যোগ i3 কত হবে 0 হবে না। সো আমরা সবাই বলতে পারবো যেটা i1 প্লাস i2 প্লাস i3 এটা কত হবে 0 হবে। এবার আপনি খেয়াল করেন একটু i1 কি লেখা যায়, i1 কে আমরা লেখা যাবে না ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, এর ভোল্টেজ v, এর ভোল্টেজ 10, এই যে তাহলে v মাইনাস 10 বাই রেজিস্ট্যান্স, সো v মাইনাস 10 ওভার রেজিস্ট্যান্স 5। ফর i2 v মাইনাস 20 বাই 5, v মাইনাস 20 বাই 5। ফর i3 v মাইনাস 0, পড়ে দেখো। হ্যাঁ, v মাইনাস 0 আর রোড কত 10 না, তাহলে v মাইনাস 0 বাই 10। এই হচ্ছে কথা। সো আমরা যেটা করি, আমরা আসলে কি এই লাইনটা লিখি না, আমরা একবার ডিরেক্টলি এই লাইন লিখে ফেলি। যারা আমরা ইঞ্জিনিয়ারিং পড়ি আমরা ডিরেক্টলি এটা করি। ঠিক আছে, এখন তোমার কাছে v বের করা, তুমি v টাকে কমন নাও, v কমন নিলে কত হয় 5 ইনভার্স 10 ইনভার্স, তাহলে 5 ইনভার্স প্লাস 5 ইনভার্স প্লাস 10 ইনভার্স ইকুয়াল টু 10 বাই 5, ওই বাইরে কত হবে 2 হয়ে যাবে না, 20 বাই 5 এটা প্লাস 4 হয়ে যাবে আর 0 0 থাকবে। সো v আসছে 6 ডিভাইডেড বাই 5 ইনভার্স 10 ইনভার্স। সো মানটাকে আমি হিসাব করে দেখি কত আসে, যে 6 ডিভাইডেড বাই 5 ইনভার্স প্লাস 5 ইনভার্স প্লাস 10 ইনভার্স, মানটা অলমোস্ট 12 ভোল্ট। সো এর ভ্যালু আসে 12। খুব বাজে ব্যাপার, চলে গেছে v আসছে আমার এখান থেকে 12 ভোল্ট। যদি v 12 ভোল্ট আসে, দেখো যদি v 12 ভোল্ট আসে, এখন তোমার কোনটা লাগবে, মনে করলা তোমার i3 লাগবে, তাহলে i3 কত হবে তারপর একটু, এর ভোল্টেজ 12, ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, কারেন্ট বিকল্প এটা, তাই না? তো কারেন্ট হবে ভোল্টেজ ডিফারেন্স 12 মাইনাস 0 আর রেজিস্ট্যান্স হচ্ছে 10, হবে কত দেখো 12 বাই 10 তো 1.2। সেম কথা তুমি কি এই i1 পেতে পারো, i2 পেতে পারো, তাই না? এটাই হচ্ছে আমার কি সুবিধা, হচ্ছে নোড অ্যানালাইসিস পড়ার। ওকে, এটা কিন্তু আবার বলি আমাদের ইন্টারমিডিয়েট বইয়ে পাবা না। ওকে, সো আমরা একটু এক্সট্রা করে শিখে রাখলাম। আমরা এর উপরে আরো একটা एग्जांपल দেখি, সেটাই মুছে দিচ্ছি। ওকে, আমি নতুন একটা বর্তনী দেখাচ্ছি। হ্যাঁ, আর কোষগুলোকে আমরা এভাবে দেখাচ্ছি, গোল আকারে, এটা বুঝতে পারবে না? এই অবস্থা।
এই তো তোমার 3টা কোষ ছিল এবং 4টা রোধ আছে মোট, ধর 10 ওহম, 5 ওহম, 6 ওহম, 4 ওহম। এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 20 ভোল্ট, এটা হচ্ছে 30 ভোল্ট। প্রশ্ন হচ্ছে এই পয়েন্টে ভোল্টেজ কত, এই পয়েন্টে ভোল্টেজ কত, কারণ আমি ভোল্টেজ পেলে কারেন্ট তো পাবো, এখানকার ভোল্টেজ পেলে কারেন্ট তো পাবো খুবই সহজ। সো নিয়মটা কি খেয়াল করো তো একটু। সো তোমার কাজ হবে কি, তুমি এটাকে গ্রাউন্ড করে নাও, তার মানে কি হবে এইসব 0 0 0 0 0। আচ্ছা, যেটা এটা 0 এবং ভোল্টেজ ডিফারেন্স কত 30, তাই না? সো অবভিয়াসলি কত হবে, প্লাস দিকে কি হবে বাড়ে 30 হবে। বুঝতে পারছিস আমরা, এটা 0 ভোল্টেজ ডিফারেন্স 10 না, ক্রস করলে কত হবে, এখানে হবে আমাদের 10 ভোল্ট। কিন্তু ভাই এখানে ঝামেলা একটা, এখানে কি আছে আমার ব্যাটারিটা উপরে আছে। সো আমি কিন্তু কি ডিরেক্টলি এটাকে এইখানে 20 লিখতে বা -20 লিখতে পারবো না। এখন যে নিয়ম মনে রাখবা, সিরিজ থাকলে যারা সিরিজ কানেকশন তুমি দেখি উল্টা পাল্টা করতে পারো। দ্যাট মিন্স মনে করলা কোন একটা বর্তনী এমন ছিল, রেজিস্ট্যান্স ছিল, একটা কোষ ছিল, তুমি করতে পারো এটাকে অবশ্যই করতে পারো, এমন লিখে করো, কোনো ভুল নাই। সো তুমি এটাকে এমন ছিল না, এটাকে তুমি মুছতে পারো, মুছে এটাকে নিচে লিখতে পারো আর রোডটাকে তুমি উপরে লিখতে পারো। সো আমি এটাকে এভাবে করি, তাহলে ভালো হবে আর কি। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের কোষটা, খেয়াল করো উপরে নেগেটিভ ছিল, নিচে পজিটিভ ছিল, আর রোধ ছিল এভাবে। সো রোধ কত ছিল আমি তো ভুলে গেছি এক্স্যাক্টলি। আচ্ছা ধরো রোধ 10 ছিল, আমি ভুলে গেছি রোধটা কত ছিল, আর এটা ছিল কত 20 ছিল এটা। সো এবার কি হবে, দেখো ভোল্টেজ ডিফারেন্স কত এখানে 20, কিন্তু এবার কি নেগেটিভের পাশে বলে ভোল্টেজ কি হবে কম হবে, পজিটিভের পাশে গেলে কি হয় বাড়ে, আর নেগেটিভের পাশে গেলে ভোল্টেজটা কমে যায়। সো 0 থেকে 20 কমলে কত হবে -20 হবে না। এবার আমরা দ্রুত করে এইখানে নোড ভোল্টেজের ইকুয়েশন লিখে ফেলি, নোড ভোল্টেজের সমীকরণটা লিখে ফেলি। তা কত হবে দেখো তো, V -30/4 বুঝি কারেন্ট, কারেন্ট কত হয় আমরা আবার ভেবে লিখি, ধরলে এটা I1, ধরলে এটা হচ্ছে I2, এটা ধরলে I3। তাহলে আমরা বুঝতেই পারি I1 প্লাস I2 প্লাস I3 যোগফল কত হবে 0। এবার তারপর আমরা একটু তারপর কি লিখবো আমরা, সো এই I1 টাকে কি লেখা যায় আবার ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। সো ভোল্টেজ ডিফারেন্স কত V -30 বাই রেজিস্ট্যান্স 4। I2 ক্ষেত্রে V -20, এর মাথায় রাখতে হবে V -20, সো +20 হয়ে যাবে, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 10। আর ফর I3 V -10/11, V -10/11 ইকুয়াল টু 0 আসছে। তুমি আগের মধ্যে V টাকে কমন নাও, কি থাকে দেখো তো 4 ইনভার্স প্লাস 10 ইনভার্স প্লাস 11 ইনভার্স ইজ ইকুয়ালস টু 30/4, ওই জায়গায় প্লাস হয়ে যাবে তাই না, 30/4 10/20 ওই জায়গায় -2 10/11 এটা প্লাস হয়ে যাবে 10/11। সো জাস্ট ভাগ করে দিও, তুমি ভাগ করলে কি সিম্পলি Vটা পেয়ে যাবা। এটা একটু নিচে দায়িত্ব করে নিও। সো আশা করি আমরা বুঝতে পারলাম, হ্যাঁ, যে কিভাবে আমাদের নোড ইকুয়েশনটা ইউজ করতে হয়। আমরা এখান থেকে লাস্ট এর एग्जांपल দেখি, তারপরে আমাদের নোটটাকে আমরা শেষ করে দেব। ওকে ওকে, তাহলে এবার ট্রাই করো আমাদের নতুন একটা প্রবলেম। ওকে, এটা উঠায় নাও, ভিডিওটা আমি পজ করে উঠায় নাও। আশা করি তোমরা এটা উঠায় নিছো। সো এবার ট্রাই করো, এবার কি করব আমরা, হ্যাঁ, তোমাকে বলা হলো ফাইন্ড I, তার মানে এখানকার কারেন্টটা পেতে হবে। আর কারেন্ট কিভাবে হবে, এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ, সো ভোল্টেজ ডিফারেন্স ভাগ রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট হয়ে যাবে। সো মূল কথা কি, তোমার এই পয়েন্টে ভোল্টেজ লাগবে। সো ভোল্টেজটা পাওয়ার জন্য কি করতে পারি, আমরা কাজ করি, এই যে দুইটা নোড আছে, আমরা এই দুই পয়েন্টে ধরি, এর ভোল্টেজ V1, এর ভোল্টেজ V2 কে আমরা আগে ধরে নিই। সো মেইন কাজ এখন V2 পাওয়া। সো কি করতে পারি দেখো তো, ওই যে আমরা করব কি নোড ইকুয়েশন ইউজ করব। হ্যাঁ, আমরা নোড করব, অর্থাৎ এই পয়েন্ট থেকে যেই কারেন্ট বের হয় এদের যোগফল 0, আবার এই পয়েন্ট থেকে যেই কারেন্ট বের হয় এদের যোগফল হবে 0। এটাই হচ্ছে মূল নিয়ম। দেখো তো এখান থেকে ব্রাঞ্চ মোট কয়টা, এই একটা, দুইটা, তিনটা, নিচে একটা, চারটা, সেই চারটার যোগফল কত হবে 0। সো আমি একটু দ্রুত লিখি, হ্যাঁ, এবার আমি একটু দ্রুত লিখি, আশা করি তোমরা বুঝবা। তাহলে V1 -30/4 না, একটু হয়তো বুঝবা, কারণ কি আমরা এটাকে উল্টা করতে পারি, সিরিজে ইন্টারচেঞ্জ করা যায়। সো V1, এই যে V1 -30/4 লেখাই যাবে, V1 -30/4 এই ব্রাঞ্চে কারেন্ট হয়ে গেছে,
এবার এই ব্রাঞ্চে কারেন্ট দেখি কত আছে, V1 0, আচ্ছা কেন 0 দিলাম, গ্রাউন্ড তো, V1 0/6, তাহলে V1 0/6 আমার এই ব্রাঞ্চ হয়ে গেছে, এই ব্রাঞ্চ হয়ে গেছে, বাকি আছে আরো দুই ব্রাঞ্চ। কারণ দেখতে হবে V1 থেকে কয়টা ব্রাঞ্চ বের হয়েছে, 4টা বের হয়েছে, আমি দুইটাকে লিখছি। এবার এই ব্রাঞ্চে কারেন্ট কত হবে, V1 V2 ডিভাইডেড বাই 5, উপরেতে কত হবে, ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। আর কোনটা আগে হবে, আমি যেই নোটটা নিব তাকে কি প্রায়োরিটি দেব, ঠিক আছে, তার থেকে বিয়োগ হবে, তাহলে V1 V2/10, V1 V2/10, এটা হয়ে গেল। সো দেখো এবার ব্যাপারটা আমি আবার বলি, আমি বলবো কি এই নোট থেকে কারেন্টকে বের করব, 4টা ব্রাঞ্চ বলে 4টা কারেন্টকে বের করলাম। সো V1 30/4, V1 এখন গ্রাউন্ড তো তাই 0, V1 0/6, V1 V2/5, V1 V2/10। সো আপনি করেন কি, এবার V1 কে কমন নেন, আপনি এখান থেকে V1 কে কমন নিলে কত আসে, 4 ইনভার্স, 6 ইনভার্স, 5 ইনভার্স এবং থাকে 10 ইনভার্স। আপনি এবার V2 কে কমন নেন, তো দেখেন V2 এখানে আছে আর এখানে আছে, V2 কমন নিলে কত হবে, মাইনাস ছিল -5 ইনভার্স এবং -10 ইনভার্স থাকে, ইকুয়াল টু ওই পারে আপনি নিয়ে যান ধ্রুবকগুলোকে, ধ্রুবক কি আছে 30/4, 30/4 প্লাস 0/6 দেখা গেছে নাই, সো এটাই। সো এই হচ্ছে আপনার 1 নাম্বার ইকুয়েশন, আর কিছু করতে হবে না, থাকবে এটাই হবে। আপনি এবার সেম কাজ করেন ফর V2, আপনি এবার এখানে নোড ভোল্টেজ ইউজ করেন, ঠিক আছে, জায়গা একটু কম হওয়ার, যাক ট্রাই করবে লেখার। এখান থেকে তো কয়টা ব্রাঞ্চ বেরিয়েছে, 1টা 2টা 3টা এবং 4টা। সো এটা ছিল কি at node 1, এবার কি হবে at node 2, ঠিক আছে। আচ্ছা এটা আমি লিখে নাও, হ্যাঁ এটা আমি লিখে নাও, আমি উপরের লাইনে মুছে দিচ্ছি, আমি উপরের লাইনটাকে একটু মুছে দিই, এটা ভালো হবে আমার জন্য, হ্যাঁ। সো আমি এখানে লিখি at node 2, তোমরা এই লাইনটাকে লিখে নাও, আমি এটাকে মুছে দিচ্ছি, ওকে, এটা থাকা আমার মতো। এবার V2 থেকে আমি লিখে দেব কয়টা কারেন্ট বের হয়, এবার V2 থেকে মোট 4টা কারেন্ট বের হয়, তাই না। সো একটা এইটা এবং এটা, সো V2 -10/2, সো V2 -10/2 তুমি লিখে ফেলো, V2 মাইনাস গ্রাউন্ড একদম, তাহলে V2 মাইনাস গ্রাউন্ড বলতে 0 আর রেজিস্ট্যান্স 3 প্লাস এটা হয়ে গেছে, V2 V1/5, V2 V1/5, V2 V1/10, V2 V1/10 ইকুয়াল টু 0। এবার তুমি এখান থেকে এটাকে একটু কমন নিতে পারো, দেখো তো এখান থেকে কমন নাও, V2 কে কমন নাও, V2 কে কমন নিলে কত হয় দেখো তো, 2 ইনভার্স, 3 ইনভার্স, 5 ইনভার্স, 10 ইনভার্স, 2 ইনভার্স, 3 ইনভার্স, 5 ইনভার্স এবং 10 ইনভার্স থাকে। এবং তুমি যদি V1 কে কমন নাও কত হবে দেখো তো, V1 কমন নিলে থাকে -5 ইনভার্স, -10 ইনভার্স, -5 ইনভার্স, -10 ইনভার্স ইকুয়াল টু ওই পারে গেলে ধ্রুবক থাকে 10/2 অর্থাৎ 5। এই আমাদের 1 এবং 2 নং সমীকরণ চলে আসছে। বাকি কাজটুকু আপনারা নিজ দায়িত্বে ক্যালকুলেটর সলভ করবেন, করলে আপনারা V2 এবং V1 পেয়ে যাবেন। এটাকে সলভ করলে ভ্যালুগুলো মোটামুটি এমন আসে, হ্যাঁ আপনি V1 টা এমন পাবেন এবং V2 কে আপনি এত পাবেন। এবার থাকলাম একটু এটা মুছে দিই, হ্যাঁ এবার আপনাকে কি চাওয়া হয়েছিল, আসলে চাওয়া হয়েছিল মেইন কোশ্চেন ছিল কারেন্ট I কত। এখন I কত হবে, ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স না, সো V2 0/3, এখানে V2 কত, V2 হচ্ছে 8.07, সো 8.0769 এই ভোল্টেজ মাইনাস গ্রাউন্ডের ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, এটা করলে কি আপনি কারেন্ট পাবেন না, এটা করে দেখেন অলমোস্ট 2.69 আছে। তো এই হচ্ছে আমার মেইন উত্তর। সো আশা করি আমরা এই তিনটা ম্যাথ থেকে আবার তোকে রিওয়াইন্ড করে দেখব, বারবার দেখব, তাহলে আমাদের এই নোড অ্যানালাইসিস পার্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা দেখব KVL, কারশফস ভোল্টেজ ল। সো লিখে নাও, প্রথমেই লিখো একটি বৈদ্যুতিক বর্তনীর কোন লুপ
অতিক্রমকালে একটি বৈদ্যুতিক বর্তনীর কোন লুপ অতিক্রমকালে যে সকল বিভব পার্থক্যের সম্মুখীন হতে হয়, লুপ অতিক্রমকালে যে সকল বিভব পার্থক্যের সম্মুখীন হতে হয় তাদের যোগফল শূন্য, তাদের বীজগাণিতিক যোগফল শূন্য। ওকে, কি বললাম? একটি বৈদ্যুতিক বর্তনীর কোন একটা লুপ অতিক্রমকালে যে সকল বিভব পার্থক্যের সম্মুখীন হতে হয় এদের বীজগাণিতিক সমষ্টি শূন্য। যেহেতু বিভব আমরা জানি v = IR, দ্যাটস ওয়াই এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এমন লিখতে পারি যে সামেশন অফ IR, যে বিভব পার্থক্যের বীজগাণিতিক যোগফল কত হবে? শূন্য। ওকে, এটা কি আমরা একটু বুঝে রাখি, এটা কি আমরা একটু বুঝার ট্রাই করি। হ্যাঁ, একটা কাজ করি, এটাকে বোঝানোর জন্য আমি একটা বর্তনী আঁকা নিই। একটা আমি বর্তনী আঁকা নিলাম, মনে করো, তাহলে আমি ভালো বুঝবো আর কি। সাপোজ এই একটা বর্তনী, ঠিক আছে? আর ধরো এই কোষগুলো, এই কোষের তড়িৎচালক বল E, এই কোষের তড়িৎচালক বল E। ওকে, এই কোষটার তড়িৎচালক বল ছিল E, এটা E1 ধরে, এটা E2 ধরি, রেজিস্ট্যান্স R1, R2, R3 এবং R4। তোমাকে এরকম একটা কি বর্তনী দিয়ে দিবে, এমন একটা বর্তনী দিবে। তোমার ফার্স্ট কাজ হচ্ছে কারেন্ট ধরা, কারেন্টটাকে বের করে নেওয়া, যে কোন কোষ থেকে বের হবে। তবে এর কোন ধরা বাঁধা নিয়ম নাই যে কোন কোষ থেকে বের হবে, এবং তুমি বলতে পারবো না আসলে। সো বেটার হয় কি, যেই কোষটার ভোল্টেজ বেশি, এই E1 এবং E2 যার ভ্যালু বেশি, তার থেকে কারেন্টটাকে বের করো। এবং আমি ধরলাম যে এখানে E1 টা বড়, তাহলে E1 থেকে মনে করো I1 কারেন্ট বের হলো। এই I1 বের হলো, দেখো এই পয়েন্টে কি রাস্তা পাইছে না, দুইটা ব্রাঞ্চ পাইছে। সো I1 টা ভাগ হয়ে কিছু যাবে এখানে, কিছু যাবে এখানে। সো মনে করলা এখানে গেল I2, এখানে গেল I3। এবার এই I2 টা এই পুরো ব্রাঞ্চ জুড়ে, এখানেও I2 হয়ে এখান দিয়ে I2 অবধি আসবে। আর I3 টা এই I3 এখান দিয়ে কত যাবে? I3, এখান দিয়ে যাবে I3 এইটু আসবে। পরে I3 আর I2 কি মিলে আবার I1 হয়ে প্রবেশ করবে, আর একটা কথা মনে রাখবা, একই তারে, মানে একটা তারে একটা কারেন্ট হবে। যেমন কি এই পুরো তার জুড়ে কি হবে? I1 হবে, এই পুরো তার জুড়ে I2, এই পুরো তার জুড়ে I3 হবে। এটা হচ্ছে নিয়মটা। সো দেখি কি করা যায় এবার। সো এখন তুমি লুপ ঘুরবা। লুপ কোনগুলা? এই দেখো, একটা বক্স, এটা একটা লুপ, এই একটা লুপ, আবার দেখো তো এই পুরো কিন্তু একটা লুপ আছে, ঠিক আছে? সেখানে তিনটা লুপ আছে, তুমি এখান থেকে যে কোনো দুইটা করলেই হবে। এক কথায় বললে যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে তুমি দেখলেই বুঝতে পারো যে লুপ, এই একটা লুপ, এই একটা লুপ, তুমি অতগুলো লুপ ঘুরলেই হবে। এখন তুমি লুপ ঘুরতে পারো ক্লকওয়াইজ, ঘুরতে পারো অ্যান্টি ক্লকওয়াইজ। এই পার্টটা ভালো করে দেখো। হ্যাঁ, মনে করলা আমি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, আমি এটাকে ধরলা এই পয়েন্ট থেকে, যে মার্ক করা পয়েন্ট থেকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। এবার খেয়াল করো কিন্তু ভালো করে, নিয়মটা কি এবার দেখো। মোট নিয়ম দুইটা। এক হচ্ছে রোধের বেলা যখন আমি ঘুরবো, কারেন্টের দিক আর আমার ঘোরার দিক মিলে গেলে প্লাস, না মিললে মাইনাস। কি বললাম? ফর রেজিস্ট্যান্স ঘোরার সময়, রোধ ঘোরার সময় আমার ঘোরার দিক এবং কারেন্টের দিক মিলে গেলে প্লাস, না মিললে মাইনাস। আর এটা রোধের জন্য। আর ফর কোষের ক্ষেত্রে আমি কারেন্ট দেখবই না। কোষের ক্ষেত্রে দেখবো যে আমি কোন প্রান্ত দিয়ে ঢুকতেছি। যদি আমি ঘোরার সময় কোষের নেগেটিভ প্রান্তে ঢুকি তাহলে মাইনাস হবে, আর পজিটিভ প্রান্তে ঢুকলে প্লাস হবে। সো দুইটা পার্ট। কোষের ক্ষেত্রে দেখবো আমি কোন প্রান্তে ঢুকতেছি, প্লাস প্রান্তে ঢুকলে প্লাস, মাইনাস প্রান্তে ঢুকলে মাইনাস। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখবো ফর রোধ আমার ঘোরার দিক আর কারেন্টের দিক মিলে কিনা, মিললে প্লাস, না মিললে মাইনাস। তাহলে শুরু করি। হ্যাঁ, মনে করলাম আমি এই যে এই মার্ক করা পয়েন্ট থেকে আমি ঘোরা শুরু করলাম, আমি ঘুরে ঘুরে আবার ওই পয়েন্টে আসবো। ফার্স্টে কি পেলাম? রোধ না। সো আমরা জানি v = IR, তো কত হবে দেখো তো? I2 * R3। এখন দেখো আমার ঘুরে গিয়ে আমি ঘুরি এই বরাবর, কারেন্টে যায় এই বরাবর, সো আলটিমেটলি কি হবে? এটা প্লাস হবে, তাই এটা হচ্ছে প্লাস। এরপরে ঘুরতেছি। এবার দেখো এখানে যখন আসলাম, কারেন্ট তোমার I2, কারেন্ট I2, রোধ I4, সো হয়ে যাবে I2 * R4। যেহেতু আমার ঘোরার দিক এবং কারেন্টের দিক মিলে গেছে তাই প্লাস। এবার ঘুরতে এখানে আসলাম, আমি উপরে যাব, আমি কি পেলাম? এবার কোষ পেলাম না,
ইন কেস অফ কোষ কারেন্ট কোনো ম্যাটারই না, আমি জাস্ট কি দেখবো ঘুরতেছি কিনা। হ্যাঁ, আমি ঘুরতে ঘুরতে কোষের নেগেটিভ প্রান্তে ঢুকতেছি, কোষের আমি নেগেটিভ প্রান্তে ঢুকতেছি, তাই কি হবে মাইনাস হবে, মাইনাস দিয়ে নেগেটিভ প্রান্ত বলে E1। সো এই হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু কারেন্ট ম্যাটার হবে না। ওকে, আমি এবার এটা ধরি। আচ্ছা, মনে করলাম আমি আগে তো অ্যান্টি ক্লক ঘুরলাম, এবার আমি ক্লকওয়াইজ ঘুরে দিই একটু। তুমি কিন্তু এটাও কি অ্যান্টি ক্লক ঘুরতে পারো, কোনো ম্যাটার না, ঠিক আছে। এটা আমি ধরলাম ক্লকওয়াইজ ঘুরলাম সাপোজ। হ্যাঁ, 2 নং লুপ, সো লিখি এট লুপ 2, লুপ 2। 2 নম্বর লুপে কি হচ্ছে দেখো তো এবার, আমি যাচ্ছি বরাবর I3 ইনটু R2 এবং দিক মিলে গেছে তাই প্লাস, সো প্লাস I2 ইনটু R3, সরি R2, সরি I3 ইনটু R2। এরপরে ঘুরতে ঘুরতে দেখো আমার I3 হচ্ছে R1 এর মধ্যে, সো I3 ইনটু R1 প্লাস I3 ইনটু R1। তারপরে আমি ঘুরতে 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 কোষের নেগেটিভ প্রান্ত লিখব, কোষের নেগেটিভ প্রান্ত, তাই মাইনাস হচ্ছে E2। ঘুরতে 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 আবার কোষের নেগেটিভ প্রান্ত, সো মাইনাস অফ কোনটা আবার দেখো তো মাইনাস অফ E1, সো মাইনাস অফ E1। তুমি ঘুরে আগের পয়েন্টে আসলে আমরা কি বললাম, একটা লুপ ক্রস করলে টোটাল ভোল্টেজ ডিফারেন্স কত হবে, 0 হবে। সো এই একটা ইকুয়েশন চলে আসছে, এই একটা ইকুয়েশন চলে আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অ্যাপ্রোচটা, ঠিক আছে, আমরা কিভাবে ম্যাথগুলো সলভ করব। সো এই হচ্ছে আমাদের এই কেভিএল ইউজ করার অ্যাপ্রোচ, আমরা কিভাবে ইউজ করব। সো আমরা একটা ম্যাথ দেখে ফেলি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা একদমই ক্লিয়ার মনে হবে। ওকে, সো এইটা আসলে উঠাই নিচ্ছি তোমরা, এটাকে মুছে দিচ্ছি। এটা হচ্ছে 11 ভোল্ট, হ্যাঁ 7 ভোল্ট, 4 ওহম রোধ, এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 10 ওহম। তোমাকে বলা হলো যে প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত। সো ব্যাপারটা কি হবে দেখো একটু, নিয়মটা হচ্ছে খেয়াল করে এবার, নিয়মটা যে হচ্ছে দেখো, তুমি লুপ ঘুরবা, লুপ ঘুরে ফার্স্ট কাজ হচ্ছে কারেন্টটাকে দাও, কারেন্টটাকে বের করা। দেখো তো 11 ভোল্ট, 11, হ্যাঁ 11 ভোল্ট, 7 ভোল্ট, 5 ভোল্ট, কোনটা বড় মনে হচ্ছে 11 ভোল্ট না। সো কারেন্ট কোন দিক থেকে বের হবে, 11 থেকে বের হবে। সো এটা হলো তোমার I1, এই I1 আসলো এইখানে এসে I1 টা ভাগ হয়ে যাবে। সো মনে করলা এই ব্রাঞ্চে গেল I2, এই ব্রাঞ্চে আসলো I3, সো এই ব্রাঞ্চে I3 আসতেছে, এখানেও কিন্তু I3 হবে, হ্যাঁ একই কারেন্ট পুরো তার জুড়ে I3 হলো, এখান থেকে I3 আসলো। আর নিচ থেকে I2 আসছিল, এখানেও I2 আসলো, এখানেও I2 আসলো, সো এই I2 I3 মিলে আবার এখানে I1 হলো, এবং দেখো একই কারেন্ট আছে। সো তোমার এই হচ্ছে ফার্স্ট কাজ, যে কারেন্টটাকে দিয়ে নেওয়া। এবার দেখো তুমি কিভাবে সলভ করবা। তোমার এখানে আননোন কয়টা, 3টা আননোন না, I1 আননোন, I2 আননোন এবং I3 আননোন। সো মোট 3টা সমীকরণ লাগবে। সো ফার্স্ট সমীকরণটা কি হবে দেখো তো একটু, তুমি এই পয়েন্টে KCL ফেলাবা, এই পয়েন্টে KCL ফেলাবা, মানে মনে আছে কিন্তু অবশ্যই ক্লাসে পড়াছিলাম যে I1 টা আসে সে প্লাস, I2 বের হয়ে যায় এবং I3 বের হয়ে যায়, এরা কি হবে মাইনাস। সো I1 আসে বলে সে প্লাস, I2 বের হয়ে যায়, I3 ও বের হয়ে যায়, এর যোগফল 0। এই আমাদের 1 নাম্বার সমীকরণ হয়ে গেছে। এরপর এবার খেয়াল করেন, আপনি আবার কি লুপ ঘুরবেন। এবার মনে করেন আমি এবার এই উপরের লুপটা ঘুরলাম, হ্যাঁ আমি মনে করি এবার উপরের লুপটা ঘুরলাম, এই পয়েন্ট থেকে মার্ক করা পয়েন্ট থেকে শুরু করলাম সাপোজ, ঠিক আছে। তো দেখো এবার ঘুরতেছি আমি, হ্যাঁ সো এই I1 ইনটু 5, সো 5I1 না, দেখো আমি ঘুরি এদিকে, কারেন্ট যায় এদিকে, তাই ব্যাপারটা প্লাস হবে। সো 5I1, সো 5I1, এরপরে ঘুরতেছি কোষের নেগেটিভ প্রান্ত কত, -11, তারপর ঘুরতে 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 কোষে আবার নেগেটিভ প্রান্ত -7। এবার দিয়ে দেখো কারেন্ট I2, রোধ 4, সো এবং দিকটা মিলে গেছে কিন্তু, তাই 4I2। ঘুরতে ঘুরতে আগের পয়েন্ট আসছি, মানটা কত আসলো, 0 আসলো। এবার করি কি, আমি এটাকে একটু সুন্দর করি, হ্যাঁ আমি এটাকে একটু সুন্দর ফরম্যাট নিই। সো দেখো 5I1, পরে হচ্ছে 4I2, কোন I3 আছে, I3 নেই বলে 0টা I3, তাই 0 রাখলাম। ওই পারে গেলে এটা হয়ে যাবে 18, ঠিক আছে। এই তো এই দিলাম। আমি কেন লিখলাম, কারণ আমি করব কি, আমি ইকুয়েশন 1, 2 এবং 3 কে সলভ করব বাই ক্যালকুলেটর, ঠিক আছে। সো আমরা এভাবে যেন লিখি, ঠিক আছে।
এবার 3 নাম্বারটা হচ্ছে কি তুমি আরেকটা লুপ ঘুরবা। এবার তুমি করতে পারো কি দেখো তো, তুমি উপরের লুপটা ঘুরতে পারো, এই বিশাল লুপটা, অথবা এই যে এই নিচ থেকে ঘুরতে পারো, তোমার যা ইচ্ছা। মনে করো আমার ইচ্ছে হলো আমি কি নিচের লুপটা ঘুরবো, আমি করি কি আবার আমি অ্যান্টি ক্লক ঘুরি। হ্যাঁ, এই পয়েন্ট থেকে শুরু করি, মনে করো এই পয়েন্ট থেকে আমি অ্যান্টি ক্লক ঘুরতেছি। এবার তুমি খেয়াল করো তো, আমি ঘুরবেন দিকে এই বরাবর, আমি এই যে এই বরাবর ঘুরতেছি। যখন আমি ঘোরা শুরু করলাম দেখো আমি রোধ পেলাম, বাট এই ক্ষেত্রে আমি ঘুরি এই দিকে, কারেন্ট যায় বিপরীত দিকে, তাই কি হবে মাইনাস 4 ইন্টু i2, 4 i2, পরে কোশ্চেন পজিটিভ প্রান্ত প্লাস 7, ঘুরতে 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 একটা রোধ পেলাম, সো i3 ইন্টু 10 i3, ঘুরতে ঘুরতে কোশ্চেন নেগেটিভ প্রান্ত তাই মাইনাস 5, এবং ঘুরতে ঘুরতে আলটিমেটলি আগের পয়েন্টে চলে আসছি, ওভারঅল 0, এটাকে আমি সোজা লিখি, কোনো i1 নাই, 0 টা i1 প্লাস i2 এটা মাইনাস 4টা, সো মাইনাস 4 i1 মাইনাস 4 i1 সরি i2 মাইনাস 4 i2, আর i3 কত 10, সো প্লাস 10 অফ i3, 10 অফ i3, আর কত দেখো তো মাইনাস 2, প্লাস 2 আছে ওই জায়গায় হবে মাইনাস 2। এই হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। এখন ইকুয়েশন 1, 2 এবং 3 কে আমরা জাস্ট করব কি বাই ক্যালকুলেটর সলভ করব, এবং সলভ করলে আমরা সিম্পলি এদেরকে ভ্যালু পেয়ে যাব, তাই না? সো এদেরকে সলভ করলে দেখা যায় এদের ভ্যালু এমন হবে, সো দেখা যায় এটাকে সলভ করলে ভ্যালু এমন আসবে 2.21, এই তো i1 i2 আর i3, i2 হচ্ছে 1.727, i3 হচ্ছে 0.4909, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের KVL এর ইউজটা। ওকে, সো আশা করি আমরা বুঝতে পারলাম কিভাবে আমাদের এটা সলভ করতে হলো। ওকে, আমরা একটা নতুন নিয়ম দেখব, এটাকে বলা হয়ে থাকে মেশ অ্যানালাইসিস, যেখানে অনলি আমরা KVL ইউজ করব, কোনো KCL ইউজ করতে হবে না, ঠিক আছে? ওইটা একটা ভালো জিনিস, সো এটা প্র্যাকটিস করি, ওইটা তোমরা বইয়ে পাবা না কিন্তু। ধরো এটা বর্তমানে দেওয়া আছে, হ্যাঁ, দেখো তো আমরা তো মোটামুটি এই টাইপের বর্তমান সলভ করতে গেলে নিয়ম কি ছিল, আমরা কি করতাম আগে, যে বড় কোষ যেটা তার থেকে কারেন্ট বের করতাম i1, ওটাকে ভাগ করে i2 i3 হতো, মোটামুটি 3টা সমীকরণ আসতো, সেটাকে আমরা সলভ করতাম। এখন যেন আমাদের সমীকরণ একটা কমে যায়, দ্যাটস আমরা কি নতুন একটা অ্যাপ্রোচ ইউজ করব, এটাকে বলা হবে মেশ অ্যানালাইসিস, ঠিক আছে? এটাকে বলা হবে কি মেশ, MESH, মেশ অ্যানালাইসিস। আগে ছিল নোড, এবার হচ্ছে মেশ। যারা আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করি আমরা মেইনলি এই মেশ এবং নোড নিয়েই কাজ করি। ওকে, সো দেখি এবার কি করা যায়। নিয়মটা হচ্ছে কি, তুমি লুপ ঘুরবে এবার, বাট আগে কিন্তু কি ছিল, যে আগের পার্টটাতে আমরা চাইলে কিন্তু কি ক্লকও ঘুরতে পারতাম, অ্যান্টি ক্লকও ঘুরতে পারতাম। আমরা এবার এমন একটা শর্টকাট ইউজ করবো, বাট ওই শর্টকাটটা ইউজ করতে হলে আমাদের একই দিকে ঘুরতে হবে। ওকে, সো মনে করো তুমি উভয় ক্ষেত্রে কি ক্লকও ঘুরতে পারো, অ্যান্টি ক্লকও ঘুরতে পারো। সাপোজ তুমি এই যে এই লুপে, মনে করলাম এই লুপের কারেন্ট হচ্ছে i1, আর ধরি এই লুপে কারেন্ট হচ্ছে i2, এই লুপে কারেন্ট হচ্ছে i2। নিয়মটা হচ্ছে কি, তুমি করবা কি, তুমি প্রত্যেক লুপে একই দিকে ঘুরবা। 3 নাম্বার লুপ থাকলে তুমি কি একই দিকে ঘুরতা কিন্তু। ওকে, এখন যে আমাদের আগের নিয়মটা, তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করো, তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করো, হ্যাঁ, তুমি এই পয়েন্ট থেকে শুরু করে ঘুরতেছো, ঠিক আছে? এবার আমরা শর্টকাটটা পালাবো, শর্টকাটটা আমি একবার দেখাই দিই। হ্যাঁ, নিয়মটা হচ্ছে তুমি i1 লিখবা, তুমি এটা বুঝো, হ্যাঁ, তাহলে অ্যাট লুপ 1, লুপ নাম্বার 1 এ কি হবে দেখো, তুমি এই i1 নিয়ে ঘুরতেছো না, তুমি i1 লিখবা, আর সহগ কি হবে জানো, যেই কয়টা রোধ আছে প্রত্যেকে রোধ কত হয় 4, 3 আর 2, 4 যোগ 3 7, 7 আর 2 9, তাহলে কত 9 হবে। মানে একবার ভেঙে দেখি তো ভালো বুঝবো আমরা, যে 4 যোগ 3 যোগ 2, আর i2 এর সহগ কত হবে জানো, যে দেখো তো i2 কে পাচ্ছে কে, এই রোধটা না, দেখো বাকিগুলোর মধ্যে কি i2 কোনোভাবে টাচ করতে পারতেছে না, যার মধ্যে i2 টাচ করতে পারবে সেটাই হবে, সো ওটা কি মাইনাস আকারে হবে, সো মাইনাস অফ দেখো 2 অফ i2, আর দেখো তো আমি লুপ ঘুরেছিলাম না, লুপ ঘুরলে কি হচ্ছে, কোষের পজিটিভ প্রান্ত পেলাম না, তাই +10, আবার কি কোষের পজিটিভ প্রান্ত +4, এটা 4 ভোল্ট, হ্যাঁ এটা 4 ভোল্ট, খুব ভালো বুঝাচ্ছ না, 4 ভোল্ট।
আমি ঘোরার সময় কি কোষের পজিটিভ প্রান্ত পেলাম, তাই +10 আর পজিটিভ পেলাম +4, 10 +4 সো +14 = 0। এই আমার কি প্রথম লুপের সমীকরণ হয়ে গেছে। এবার সেকেন্ড লুপ খেয়াল করো, একটু সেকেন্ড লুপ খেয়াল করো। আমি এখানেও কি ঘুরবো, এবার লুপটা কার, লুপ 2 এর না, সো এট লুপ 2 আর লুপ কারেন্ট কোনটা I2, তাই আমি এবার I2 কাকে লিখবো, এবং একই নিয়মে দেখো তো এর মধ্যে কি কি কারেন্ট আছে না কি কি রোধ আছে, 5 7 2, 5 7 2 যোগ করলে কত হয়, 14 হয় না, 5 যোগ 7 যোগ 2 বিয়োগ দিয়ে আমরা I1 কে লিখবো। বাট এবার দেখো I1 টাচ করতেছে কাকে, হ্যাঁ মানে এই যে এই তিনটার মধ্যে কাকে I1 টাচ করতে পারে, I2 কে না, 2 ওহম কে না, তাই 2 ওহম হবে। ঠিক আছে, মানে এক কথা বলে বিয়োগ কোনটা হচ্ছে, যারা কমন গুলো, হ্যাঁ এদের মধ্যে কমন কোনটা 2, তাই 2 বিয়োগ হচ্ছে। এক্ষেত্রে কি কমন কোনটার মধ্যে 2, তাই 2 বিয়োগ হচ্ছে। আর দেখো তো কোষ পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি +7, কোষের পজিটিভ প্রান্ত বলে +7, ঘুরতে ঘুরতে কোষের নেগেটিভ প্রান্ত, তাই +7 - 4, +7 - 4 = 0। এবার দেখো খুব সিম্পল, আমি কি এই একটা সমীকরণ পেয়ে গেছি, দুইটা পেয়ে গেছি, এটাকে আমি সলভ করলে কি হবে, আমি I1 পেয়ে যাব, I2 পেয়ে যাব। পেলাম কি হলো দেখো তো, I1 কোনটা, I1 ছিল কি এই ব্রাঞ্চের কারেন্ট, সো আমি এই কারেন্টটা পেয়ে গেলাম। I2 কি ছিল এই কারেন্ট, আমি এই কারেন্ট পেয়ে গেলাম। এখন মূল কথা ভাইয়া, তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট কোনটা, এই ব্রাঞ্চের কারেন্ট কোনটা খেয়াল করো। I1 কি ছিল, I1 টা নামতেছে না, দেখো একটু খেয়াল করো, I1 টা কিন্তু এখানে নামতেছে, সো I1 টা নামতেছে, আর I2 কি হচ্ছে, I2 টা কি উপরে উঠছে না, এখানে কি I2 উপরে উঠতেছে, I1 নামে I2 উপরে হয়, তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট কত হবে, এখানকার কারেন্ট I লিখি, এটা হবে কি I1 - I2 এর মড লেখা, তার মানে কি বড়টা বিয়োগ ছোটটা, আর দিক কি হবে বড়টার দিকে। যদি এমন হয় I1 বড়, তাহলে কি হবে I1 বিয়োগ I2 দিক হবে কি I1 এর দিকে। যদি I2 বড় হয় মান কত হবে, I2 বিয়োগ I1 দিক হবে কি I2 এর দিকে। সো বুঝাইছে, সো এই হচ্ছে আমাদের কি মেশ অ্যানালাইসিস। আমরা আর একটা एग्जांपल দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরলে একটা বর্তনী, ঠিক আছে, তোমরা যদি এই ম্যাথটা মেশ ছাড়া করতে যাও, নোট দিয়ে করতে পারো, বাট মেশ বা নোট ইউজ না করে করতে যাও, তুমি কিন্তু খুব বিপদে পড়বা। কেন বিপদে পড়বা, এখানে কিন্তু ব্রাঞ্চ অনেকগুলো, তোমার কমপক্ষে 4টা সমীকরণ আসবে, আর আমরা সবাই জানি আমাদের ক্যালকুলেটরে কিন্তু কি মোটামুটি 3টা, তোমরা যা ইউজ করো ওইখানে কিন্তু 3টার বেশি সলভ করা যায় না। সো বুঝতেই পারো 4টা সলভ করতে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? যাই, বাট আমরা যদি নোট ইউজ করি বা মেশ ইউজ করি 3এর মধ্যে হয়ে যাবে। দেখি এবার কি করা যায়। হ্যাঁ, সো আমরা মেশ ইউজ করে করবো এটাকে। সো প্রথমে লুপে ঘুরবো, ধরলাম এই লুপে কারেন্ট হলো I1, এই লুপের কারেন্ট হলো আমরা I2, এবং এই লুপের কারেন্ট হলো আমরা I3। আমরা আবার বলি কারেন্ট একই দিকে ধরতে হবে, ঠিক আছে? এখন আমি যদি লুপ 1 ঘুরি, তাহলে কি এট লুপ 1, এট লুপ 1, 1 নাম্বার লুপে খেয়াল করো তো, লুপটা কার 1 নাম্বারের না, তাই আমি I1 লিখে এখানে কি লিখবো, যতগুলো সে রোধ পাচ্ছে, কত পাচ্ছে 6 যোগ 2 যোগ 1, 6 যোগ 2 যোগ 1। এবার কি হবে দেখো তো, আমি I2 কে বিয়োগ করি, দেখো I1 I2 এর মধ্যে কমন কোনটা, I2 I1 এর মধ্যে কমন কোনটা দেখো তো, এই 1 না 1। আর দেখো এই যদি বিয়োগ করি I3, কমন কোনটা এর মধ্যে 2 না, তো 2। আর এই I1 টা ঘোরার সময় কোনো কোষ পাচ্ছিল, হ্যাঁ পাচ্ছিল, -10, তাই না, কোষের নেগেটিভ মান হচ্ছে না, -10 = 0। এই আমাদের 1 নাম্বার চলে আসলো। তুমি চাইলে 10 থেকে বানিয়ে নিতে পারো পরে, সমস্যা নেই। আমি জাস্ট কি ইকুয়েশনগুলো ফর্ম করছি, সলভ শুরু করব। এবার এট লুপ 2, এট লুপ 2 দেখো সেকেন্ড লুপে কি I2 হতেছে না, তুমি I2 নিব। এবার দেখো কি কি রোধ আছে, 3 আর 1 4 না, 3 আর 1 আছে। যদি I1 কে বিয়োগ করি, দেখো I1 I2 এর মধ্যে কমন কোনটা 1, তাহলে কি হবে -I1, সরি মাইনাস আগে দিছি না, সো সিম্পলি 1 লিখতে হবে। যদি আমি I3 কে বিয়োগ করি, দেখো এদের মধ্যে কমন কোনটা, কোন কমন রোধ আছে, যে এমন কোন রোধ আছে যার মধ্যে I2 ফ্লো করে I3 ফ্লো করে, রোধ নাই, তাই কি হবে 0।
আর দেখো তো এই I2 ঘোরার সময় কোন কোষ পায়? হ্যাঁ পাচ্ছে, একটা কোষ পাচ্ছে, কোষের নেগেটিভ প্রান্ত ঢুকতেছে, তাই -5 = 0 চলে আসছে আমাদের 2 নাম্বার। এন্ড দ্য লাস্ট ওয়ান, উপরেরটা। এবার তুমি লুপ ধরো আবার। সো দেখো তো, তুমি I3 নাও, হ্যাঁ, at loop 3 দেখো এই ব্রাঞ্চে কি হচ্ছে, রোধ কত? 4 আর 2 6। সো I3 নিয়ে 4 যোগ কত, 4 আর 2 গেল এটা। তারপর দেখো আমি যদি বিয়োগ করি I1 কে, দেখো I1 I3 কমন আছে, হ্যাঁ কমন আছে, 2 কমন ছিল। এটা বিয়োগ করি I2 কে, যে I2 I3 কমন আছে না, কমন নাই, 0। এবার দেখি আমি ঘোরার সময় কোনো ইয়া পাই কিনা, কোষ পাই কিনা, হ্যাঁ পাচ্ছি, কোষের নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত পাচ্ছি। এই যে I3 ঘোরার সময় এই 7 কোষের পজিটিভ প্রান্ত পাচ্ছি, তো +7 = 0। তো এই হচ্ছে আমার ইকুয়েশন 1 2 3। এটা জাস্ট তুমি কি সলভ করবা, ডান। এটা ইউজ করাও সহজ, টাইম খুব কম লাগে। সো সব মিলিয়ে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেথড, ঠিক আছে। নোটটা কোনো কোনো ক্ষেত্রে বেটার, কোনো কোনো ক্ষেত্রে বেশি বেটার। তোমার এই ম্যাথটা নোট দিয়ে করতে গেলে কিন্তু অনেকগুলো মানে একটু ঝামেলা হতো, হ্যাঁ, নোট কিন্তু বেশ একটা আসতো, একটা দুইটা, এটাও কি করা যেত, বাট একটু টাফ হইতো আর কি। এক্ষেত্রে মেথটা বেটার। সো আশা করি আমরা এই নতুন জিনিসটা শিখতে পারলাম, এবং বইয়ের প্রত্যেকটা ম্যাথ ট্রাই করে দেখো, দেখবা বইয়ের তুলনায় তোমার স্পিড অনেক অনেক বেশি হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।